আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন, দেখছেন সালাম স্টিল স্ট্রেট কাট, আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সাথে আছি দীপ্তি চৌধুরী। বাংলাদেশের রাজনীতি এখন কতটা স্থিতিশীল বা অস্থিতিশীল সেই প্রসঙ্গে না গিয়ে বরং বাংলাদেশের যে অগ্রগতি সেই জায়গায় রাজনৈতিক সরকার এবং যারা বিরোধী দল রয়েছেন তাদের যে ভূমিকা সেটা নিয়ে এখন আলোচনা করাটা আমার মনে হয় অনেক বেশি প্রাসঙ্গিক হবে। অলরেডি শুরু হয়েছে বাজেট অধিবেশন এবং খুব গুরুত্বপূর্ণভাবে আগামী 4-5 বছরে আসলে কেমন বাংলাদেশের অর্থনীতি সহ সব কিছু এগোবে সেটা এটার উপর নির্ভর করবে। পাশাপাশি বিভিন্ন ক্রাইসিস তো আমাদের রয়েছেই, যেমন এনার্জি ক্রাইসিস নিয়ে কথা বলতে পারি আমরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন সেটা নিয়ে কথা বলা যায়, এবং স্পেশালি আমাদের পররাষ্ট্রনীতি এবং বর্ডার কিলিং সহ নানা ইস্যু আসলে আনা যায়। আজকে আমাদের সঙ্গে আমরা অতিথি হিসেবে পেয়েছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক ধন্যবাদ। প্রথমেই জানতে চাই আসলে আপনি সমন্বয়ক হিসেবে জাতীয় নাগরিক পার্টিকে পুরো বাংলাদেশে কতটা সমন্বয় করতে পেরেছেন? একটা দল, রাজনৈতিক দল হিসেবে আপনারা শক্তিশালী কতটা হতে পেরেছেন? আমরা বিফোর দ্য ইলেকশন যেটা ছিল, আমাদের হুড়োহুড়ি করে ইলেকশনটা সামনে এসেছিল। বেসিক্যালি আমরা তখন ফোকাস ছিলাম হলো সংস্কার প্রক্রিয়াতে, এবং এটা নিয়ে আমরা বার্গেন থেকে শুরু করে সব কিছুতে এঙ্গেজমেন্টে ছিলাম। তো ইলেকশনের পরে আমরা এখন দল গুছানোর দিকে নজর দিয়েছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি, এবং আমাদের পুরো দলের আমরা রিস্ট্রাকচার করব সেটাকে একদম তৃণমূল পর্যন্ত। এবং আমরা বলেছি যে 6 মান্থের মধ্যে আমরা একটা কাউন্সিল দিয়ে সুন্দর একটা ফরমেশনে গিয়ে পুরো বাংলাদেশে আমাদের সেই যাত্রাটা আরও সুন্দরভাবে শুরু হবে। ওকে, সো লোকাল গভর্নমেন্ট যে নির্বাচন সেটার জন্য আপনারা ইতিমধ্যে তো ধরেন সিটি কর্পোরেশন আপনারা প্রার্থীও ঘোষণা করেছেন, মূল যেগুলো রয়েছে সেই জায়গায়। তো আপনারা কি সেটা কোনো জোটের আন্ডারেই করবেন জাতীয় নির্বাচন যেরকম করেছেন, নাকি আপনারা একা করার জন্য প্রিপারেশন নিচ্ছেন? লোকাল গভর্নমেন্টে 3টা ফেজ থাকে, একটা হলো ইউনিয়ন পরিষদ, একটা হলো পৌরসভা বা উপজেলা, আর একটা সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনগুলো সাধারণত একটু জোট বা 2 দল 3 দল মিলে একটা প্রার্থীকে সাপোর্ট করে থাকে, কিন্তু ইউনিয়নে ওইভাবে হলো এটা ওইভাবে ফাংশন করে না। কারণ যারা একদম লোকাল ওয়েতে হলো চেয়ারম্যান হয়, নিজস্ব প্রক্রিয়াতেই হয়, দলের সাপোর্টের চেয়ে হলো তার নিজস্ব ভোট ব্যাংক বা এলাকার জনপ্রিয়তা। তা আমরা হলো এককভাবে এখনও চিন্তা করছি, যদি পরিস্থিতি ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। পর্যবেক্ষণে পরবর্তীতে কোনো যে জোট প্রয়োজন হয় তখন সেটা আমরা তখন চিন্তা ভাবনা করব। সো আপনি নিজেও বলছিলেন আসলে যে আপনারা নির্বাচনের আগে পর্যন্ত সংস্কার বিচার এই কথাগুলোতে বা এই ধারণাকে সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন, এবং নির্বাচনের পরে সরকার আসলে জুলাই সনদকে কতটা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আপনারা শুরুর দিকে কথা বলেছেন। কিন্তু আপনার কি মনে হয় না যে ইদানিং আমরা এই বিচার কিংবা সংস্কার আমাদের রাজনীতির মূল জায়গাটাতে আসলে নেই? যে কোনো রেগুলার সরকার যেরকমভাবে দেশ গঠনের জন্য কাজ করে, বিএনপি সরকার সেরকমভাবেই কাজ করছেন। সো এটা থেকে আপনারা সন্তুষ্ট কিনা? আমাদের দেশের যে পরিস্থিতি, বিএনপি কিন্তু খুব টার্মোয়েল একটা সিচুয়েশনে ক্ষমতা তারা নিয়েছে। তো ফলত আমি এককভাবে ডিরেক্টলি বিএনপিকে আমি দোষারোপ করতে চাই না। তো সেই জায়গা থেকে বিএনপি যেহেতু ইলেকশনের আগে অনেকে প্রমিস দিয়ে থাকে, শেখ হাসিনা একটা সময় প্রমিস করেছিল যে 10 টাকা চাল খাওয়াবে। তো এই সরকারও বলেছিল যে আপনারা গণভোটে হাতে রায় দিন, এবং 75% মানুষ দিয়েছিল যে সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে বাস্তবায়ন হবে। এবং ইলেকশনের আগেই কি 3টা বিষয় ছিল, সংস্কার, বিচার এবং ইলেকশন। তো ফলত একটা প্যাকেজ ছিল। তো সরকার শুধু ইলেকশন প্রক্রিয়াতেই হেঁটেছে, এবং ইলেকশনের পরে বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়া, 2টা প্রক্রিয়ার সাথে জনগণের সাথে প্রতারণা আশ্রয় নিয়েছে। তো মানে একেবারে কি এটাকে আপনি প্রতারণাই বলতে পারেন? কারণ তারা কিন্তু মানে এখনো পর্যন্ত জুলাই সনদ পরিপন্থী কি করেছেন সেটা কি আপনি বলতে পারেন কিনা? বা বিচারের জন্য তো তারা বলেছেন উই আর ওয়ার্কিং অন ইট। ইতিমধ্যেই তারা প্রস্তাবনা করেছে একটি সংবিধান সংশোধনী কমিটি। কথা ছিল যে রিফর্ম অ্যাসেম্বলি হবে, এবং সেখানে হলো হলফনামা এটাও পাঠানো হয়েছে, তারা সে হলফনামা অনুযায়ী শপথ নেয়নি। তো আপনি যখন গণভোটের যেই টার্মস কন্ডিশনগুলো দেখবেন, সেটা একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, যে রিফর্ম অ্যাসেম্বলি একটা
সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন সংবিধান করবে। তো সেটা থেকে তো সারা অলরেডি হলো বিরোধী দলকে প্রস্তাবনা দিয়েছে যে আমরা একটি সংশোধনী কমিটি করছি, আপনারা এটাতে অংশগ্রহণ করুন। তো সরকার তো ওই প্রক্রিয়া হাঁটছে না, এবং সংশোধনটা আগেও হয়েছে, এবং সেই সংশোধনী অনেকবার রদ হয়েছে, আবার নতুন করে হয়েছে, কাটাছেঁড়া হয়েছে, যেটাতে কোনো সাস্টেইনেবল কোনো পরিবর্তন আসে নাই। আপনি সম্প্রতি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন, নিন্দনীয় হামলা, সেটা নিন্দা আমরা অফকোর্স জানাই, এবং আপনার দলের অনেক নেতাকর্মীও হামলার শিকার হয়েছে এরকম অভিযোগ পাওয়া গেছে। আপনার কি মনে হয় যে, দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে আপনার দলের অন্য যে কোনো কারোর থেকে বেশি হামলার শিকার হন, ডিরেক্ট হামলা যেটা, এবং দুই নম্বর হচ্ছে যে মানে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলার সংস্কৃতিকে আবার ফিরে আসছে বলে মনে করেন কিনা? প্রথমত আমার উপরে কেন হামলা হয়, বিকজ আমি রিসেন্ট অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলেছি, যেমন বর্ডার ইস্যু, ইটস এ সেন্সিবল ইস্যু ইন বাংলাদেশ। তো আমি মনে করি যে বিএনপির যেমন নেতাকর্মী আছে এখানে, কিন্তু অনেকে যারা ওই বর্ডার রিলেটেড ওই দেশে দাদাবাদের সাথে সম্পর্ক, অনেকে এখানে বিএনপির লোকদের আছে, বিএনপির লোকদের মধ্যে ঢুকে পড়েছে। দ্বিতীয়ত একটি বিষয় হলো, আমি কিন্তু পলিটিক্যালি ভাইব্রেন্ট থাকার চেষ্টা করি। আমি মনে করি যে জনগণের ভয়েসটা বা জনগণের কথাগুলো বলা উচিত। তো অনেকেই এখন চুপ করে গিয়েছে। কেন চুপ করে গিয়েছে? মনে করেছে যে সরকারকে একটু সময় দেওয়া উচিত, অথবা 3 মাস, 4 মাস, 1 বছর। তো সেই জায়গায় আমার কথাটা হলো যে সরকারকে যে আমি সময় দেবে, এর মধ্যেই তো সরকার অনেকগুলো খারাপ কাজ করতেছে। তো সেই জায়গাগুলো যদি আমরা না ধরি, জবাবদিহিতার মধ্যে না রাখি। দলের অনেকে চুপ করে গেছে, আপনি কথা বলছেন, এটা কি আপনার একক সিদ্ধান্তে নাকি দলীয় অবস্থান? এটা না, আমি শুধু আমাদের দলের কথা বলি না, পুরো বাংলাদেশেই এটা কিন্তু সংস্কৃতিটা। আপনি মিডিয়া পাড়ায় দেখেন ওইভাবে কোনো কথা নাই, সাংস্কৃতিক অঙ্গনে দেখেন ওইভাবে কোনো কথা নাই, কোথাও কিন্তু কথা নেই। তো আমার জায়গা থেকে যখন কথা বলি তখন ওনারা একটু বেশি ক্ষুব্ধ হয় যে পুরো যখন অঙ্গনটা আমরা চুপ করে নিতে সক্ষম হয়েছি, তখন এই একটা পথের কাটা কেন কথা বলবে। তো তখন দেখেছে যে তারা একটা যে সংস্কৃতি, বাংলাদেশের যে আগের যেটা সন্ত্রাস, সেটাকে তারা বেছে নিয়েছে। তবে আমি এটা এক্সপেক্ট করি না যে তারা সন্ত্রাসের পথটা বেছে নেবে। আমি মনে করেছিলাম যুক্তি তর্ক সেখানে আসবে, সেখানে কথা হবে, এবং সেই কথার ভিত্তিতেই তারা হলো সেখানে আমারটা যদি সঠিক হয় তাহলে তারা সেটা ফলো করবে, আর আমারটা যদি রং হয় তাহলে তারা যদি সঠিক হয় তাহলে আমি সেটা ফলো করব, সেটা তো কোনো আপত্তি নেই আমার। কিন্তু তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, কখনো ডিম ছুঁড়েছে, কখনো হকি স্টিক দিয়ে আঘাত করেছে। তবে এতে আমার মনে হয়েছে যে আমি জনগণের কাছে আরও বেশি যেতে পেরেছি, এবং জনগণের কাছে আরও যাব। আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম রয়েছে, কিন্তু তারা এখনো কতটা অ্যাক্টিভ বা ইনফ্লুয়েন্সিয়াল বা প্রাসঙ্গিক বাংলাদেশের রাজনীতিতে, কি মনে করেন? এটাই তো বলি, সরকার বলেছে যেমন হলো জুলাই সংস্কার তারা বাস্তবায়ন করবে, করে নাই। তেমনিভাবে হলো এই পার্লামেন্টে যখন সংশোধনী যে বিলটা উত্থাপন করো সেটা পাশ হলো, যে আওয়ামী লীগ হলো নিষিদ্ধ সংগঠন, কিন্তু তারা সেই বিষয়ে তারা অ্যাক্টিভিটিস করতেছেন। আপনি দেখেন ছাত্র দলের কর্মীদেরকেও কিন্তু ছাত্রলীগ এসে রাতের বেলা নোয়াখালীতে অনেক রক্তাক্ত করেছে। তো সেই জায়গায় তারাও কিন্তু এটাতে অ্যাফেক্টেড হচ্ছে এখন। তারা যদি মনে করে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু তারা আইন শৃঙ্খলা কেন তারা এটাতে অ্যাকশন নিচ্ছে না, এবং তারা যে এই ধরনের মিছিল মিটিং সব কিছু করতেছে। এবং আপনি শুনে অবাক হবেন, নির্বাচন কমিশনের লোকাল গভর্নমেন্ট বা যারা প্রার্থী হয় তাদের একটা অঙ্গীকারনামা থাকে, যে অঙ্গীকারনামাতে একটা লাইন থাকে যে যারা নিষিদ্ধ সংগঠন, আমি কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্য হব না। বাংলাদেশে তো ইনসার্জেন্সি থেকে শুরু করে সন্ত্রাসবাদের কারণে অনেক ধরনের নিষিদ্ধ সংগঠন আছে, এটার কারণে আইনটা তৈরি করা হয়েছিল। আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি যে ইলেকশন কমিশনার যিনি মাসুদুর রহমান রয়েছেন, অর্থাৎ যিনি আইনের পার্টটা দেখেন, উনি অলরেডি অঙ্গীকারনামা সংশোধনের উদ্যোগ নিয়েছেন, যেখানে হলো ওই লাইনটা হলো বাদ দিয়ে দেওয়া যায়। তো সরকার হলো আমরা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্ব জায়গায় আওয়ামী লীগের যেটা এস্টাবলিশমেন্ট সেটা দিয়ে তারা চলছে, এবং তাদের সাথে কাজ করছে। তারা তাদেরকে মাঠেও নামিয়ে এসেছে, কারণ সরকার যদি না চাইতো তাহলে আওয়ামী লীগ নামতে পারতো না, কারণ আইন শৃঙ্খলার মধ্যেই তো বিধান আছে যে তাহলে বলছেন আওয়ামী লীগ মাঠে আছে। হ্যাঁ, আওয়ামী লীগ তো মাঠে নেমেছে, এটা তো দিবালোকের মতন স্পষ্ট, বিভিন্ন জায়গায় মিছিল করছে, এবং বিএনপির ছত্রছায়ায় তারা করছে এটা। তবে দুই একটা জায়গায় যারা দেশপ্রেমিক আছে, বিএনপির মধ্যে সব লোক তো খারাপ না, যে মানুষগুলো দেশপ্রেমিক আছে তারা আওয়ামী লীগের সেই জায়গায় হলো অনেক জায়গায় দেখবেন ছাত্রদল দৌড়ানি দিচ্ছে, যুবদল দৌড়ানি দিচ্ছে। সীমান্ত হত্যা নিয়ে একটু কথা বলি। সীমান্ত হত্যা নিয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি একটা কথা বলেছেন, আমি যদি তার কথাটা একটু কোট করি, অন্য দেশের অভ্যন্তরে অপরাধে জড়িত থাকা বা অবৈধ অনুপ্রবেশের ঘটনায় কোনো ব্যক্তি নিহত হলে সেটিকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। সো আপনি কি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথার সাথে একমত কিনা? না, আমি স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে একমত না, এবং উনি যেটা বলেছে এটা হলো সঠিক সংজ্ঞা না। দেখেন, এখানে হলো একটা হলো ইন্টার কান্ট্রি, আর একটা হলো দুইটা রাষ্ট্রের মধ্যে সম্পর্কিত। তো সীমান্ত বিষয়টা দুইটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত, সীমান্ত কোনো একক দেশের হতে পারে না।
তো স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা বলেছেন ওই বক্তব্যের একটা পার্টও আছে, অর্থাৎ আপনার টেরিটরির মধ্যে কেউ যদি ইলিগাল অ্যাক্টিভিটিস করে, আপনার যদি কোনো সংস্থা তাদেরকে ধরতে গিয়ে তাদের মধ্যে যদি কোনো ধরনের ক্ল্যাশ হয়ে থাকে, এটা তো বাংলাদেশের আইনের মধ্যেই পড়ে, এটা বর্ডার কিলিংয়ের সংজ্ঞার মধ্যে যায় না। তো উনি এই জিনিসটা ওইখানে নিয়ে গিয়েছেন। দ্বিতীয়ত বিষয় হলো, সীমান্তে যখনই অন্য দেশের কোনো উইপেন, লেদার উইপেন কর্তৃক কোনো অন্য রাষ্ট্রের একজন নাগরিককে হত্যা করা হয়, সেই নাগরিকটা অবশ্যই বর্ডার কিলিংয়ের মধ্যে পড়ে। এবং এটা নিয়ে ইন্টারন্যাশনাল রিপোর্ট থেকে শুরু করে সবাই এটা নিয়ে কথা বলেছে। লাইক দ্যাট একটা ট্রিগার হ্যাপি নামে একটা রিপোর্ট রয়েছে, গার্ডিয়ানও এই বিষয়গুলো রিপোর্ট রয়েছে। এবং ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ওয়ার্ল্ডের যে রিনাউন্ড যে এজেন্সিগুলো বর্ডার কিলিং নিয়ে কাজ করে, তাদের যে বর্ডার কিলিং, সেখানে আপনি সংখ্যা দেখবেন যে দুইটা বিবাদবান রাষ্ট্রের মধ্যে একটি দেশের নাগরিক মাইগ্রেশনের কারণে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক, তাকে যদি হত্যা করা হয়, এটা বর্ডার কিলিংয়ের মধ্যে পড়বে। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটা হলো একটা দেশ থেকে স্মাগলিং হোক, যে কোনো কারণে অন্য দেশে কেউ যদি যায় অথবা সেখানে যদি কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করে, আপনি তাকে মারতে পারবেন না। এটা হলো এক্সট্রা জুডিশিয়াল বিষয়। আপনি তাকে ওয়ার্ন করতে পারবেন এবং আপনি তাকে ধরে হলো থানায় নিয়ে যাবেন, দেন বিচারালয় বলবে যে আপনি তাকে মারবেন নাকি মারবেন না, অর্থাৎ সেই বিচারালয় অনুযায়ী হলে বিচারটা হবে। তো এখন স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, ভারত দীর্ঘদিন ধরে এই বক্তব্যটা দিয়ে আসতেছে এবং সাথে সাথে ভারতের ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে বিএসএফও একই বক্তব্য দিয়ে থাকে। এবং সাথে সাথে আমাদের যে পিলখানা হত্যাকাণ্ডের পথে বিজিবি ও শেখ হাসিনা আমলে এই বক্তব্যের সাথে তারা দীর্ঘদিন দিয়ে আসছিল। রিসেন্টলি এটা নিয়ে আমি কথা বলেছি, বিজিবি তার স্টেটমেন্ট চেঞ্জ করা শুরু করেছে এবং তারা সীমান্তে হলে অ্যাক্টিভ হওয়া শুরু করেছে। তো স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এটার মাধ্যমে হলে আমাদের দেশের নাগরিকদেরকে হলো আরও হত্যাযোগ্য করে তুলেছে না, এবং এটার মাধ্যমে আমাদের বর্ডারকে উনি অরক্ষিত করে দিয়েছেন। এবং যেটা হলো, উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই ধরনের, আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম, কাণ্ড জ্ঞানহীন বক্তব্য দিয়েছেন উনি। আর দ্বিতীয় বিষয়টা যেটা হলো, যেহেতু এই ইস্যুটা চলে আসছে, এটা হলো আমাদের ন্যাশনাল বিষয়, এটা হলো এটার একটা ইন্টারন্যাশনাল বিষয় আসে সাউথ এশিয়ান পলিটিক্সে। আমি 2020 সালে বর্ডার কিলিং নিয়ে হলো রাজু ভাস্কর্যে 54 ডেজ হলো অনসিট প্রটেস্ট করেছিলাম। তো সেখানে প্রায় 1 লাখ লোকের সাথে আমি ডিরেক্টলি কথা বলার চেষ্টা করেছি এবং ওয়ার্ল্ডের যতগুলো ওয়াশিংটন পোস্ট থেকে, নিউ ইয়র্ক টাইমস থেকে সবার সাথে আমি কথা বলেছি। ওয়ার্ল্ডের টপ লেভেলের যতগুলো এই মানবাধিকার সংগঠন রয়েছে, আমি সবার সাথে কথা বলেছি, কাজ করেছি। এবং ইভেন হলো লন্ডন স্কুল যেটা আছে, নিউ ইয়র্কের অনেক ইউনিভার্সিটিতে আমার ওই প্রটেস্ট নিয়ে এখন পিএইচডি হচ্ছে। ওই সময় হলো আমার সাথে একজন দেখা করেছিল, যে মালালা ইউসুফজাইয়ের ফ্রেন্ড। তো সে মাত্র হলো ইন্ডিয়া ভিজিট করে বাংলাদেশে এসেছিল। সেটা হলো পিপিই কোর্স, এটাতে হলো হাই লেভেলের 16 অথবা 17 পিপল পুরো ওয়ার্ল্ড থেকে এটাতে পড়াশোনা করতে পারে। বাংলাদেশে হলো এটা নিয়ে একজনে পড়াশোনা করেছিল, সেটা হলো বদরুদ্দিন ওমর ভাই। এরপরে বাংলাদেশে কেউ পড়াশোনা করেছে কিনা সেটাও আমি জানি না। তো ওই কোর্সেরই একজন স্টুডেন্ট পুরো ওয়ার্ল্ডে যেখানে যেখানে মুভমেন্ট হচ্ছিল সেখানে সে ভিজিট হিসেবে যাচ্ছিল। শাহিনবাগ যে মুভমেন্টটা হচ্ছিল মুসলমানদের উপর নিপীড়নের প্রতিবাদে, সেখানে ঘুরে এসেছে। সে যখন বাংলাদেশে এসেছিল তখন সে সবাইকে বলেছিল, বাংলাদেশে এই ধরনের একটা সেন্সিটিভ কেসে এত বড় একটি মুভমেন্ট হচ্ছে, কিন্তু পিপলের হলো এঙ্গেজমেন্টটা হলো নাই। বিজেপি যখন সরকারে এসেছে, তারা একটি অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য হলো তারা একটি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। সে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হলে তাদের সংবিধানের সংস্কারের জন্য হলো সর্ব জায়গায় তাদের মেজরিটি প্রয়োজন। এখন তৃণমূল এবং ডিএমকের যে বিধায়করা রয়েছে, তাদেরকে কিন্তু বিজেপি হলো নিয়ে যাচ্ছে। তো সেটার মধ্যে দিয়ে হোপসও তারা নেক্সট কয়েকদিনের মধ্যে বা আগামী বছরে হলো সংবিধান তারা সংস্কার করতে সক্ষম হবে। সেই সংবিধান সংস্কার প্রক্রিয়াতে তারা একটা গেরুয়া ভারত তারা বানাতে চাচ্ছে, যে জন্য হলো ককরোচ পার্টি তারা আম্বেদকারের হলো সংবিধান নিয়ে হলো মানুষের সামনে উপস্থিত হয়েছে, অর্থাৎ সাংবিধানিক কনস্টিটিউশনের লড়াই। রাহুল গান্ধী দেখবেন সবসময় তাদের কনস্টিটিউশন একটা রেড বুক নিয়ে মানুষের সামনে যায়। তো ওইখানে হলো তারা গেরুয়া যে ভারত বানাতে চাচ্ছে, তার মধ্যে হলো বাংলাদেশকে তারা ইনক্লুশন করতে চাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ তার সার্বভৌমত্ব থাকবে, কিন্তু কালচারালি, ইকোনমিক্যালি সব জায়গায় ভারতের আন্ডারে তারা নিয়ে যেতে চাচ্ছে। এবং এর ফলে তারা ভারতকে ইনক্লুশন করার জন্য বর্ডারের এই জায়গাতে নতুন একটা যুদ্ধক্ষেত্র তারা ওয়ার জোন ওপেন করেছে। তা আমরা এমনি 10 লাখ রোহিঙ্গার ক্রাইসিসে আছি, মিয়ানমারের সাথে আমাদের ওয়ার জোন আছে, নতুন করে আমাদের ভারতের সাথে একটা ওয়ার জোন সৃষ্টি হয়েছে।
সে ওয়ার জোনের মধ্যে যাদেরকে পাঠানো হচ্ছে তাদেরকে মুসলিম ট্যাগ দিয়ে পাঠানো হচ্ছে, অবৈধ বাংলাদেশে পাঠানো হচ্ছে। এবং শামা ওয়ায়েদ আমাদের যিনি ফরেন মিনিস্ট্রিতে রয়েছেন উনি বলেছেন 12 সিটি অর্থাৎ 12টা চিঠি তাদেরকে দেওয়া হয়েছে, তারা সেখানে কোনো রেসপন্স করে নাই, অর্থাৎ মিনিস্ট্রিয়াল লেভেলে ভারতের কোনো রেসপন্স নাই। এবং ইতিমধ্যেই ভারত এবং বাংলাদেশের হলো ডিজি লেভেলে একটা মিটিং হচ্ছে, যে ডিজি লেভেলে আসলে এই বিষয়গুলো নিয়ে হায়ার লেভেলের কোনো আলোচনাই হয় না, কিন্তু সরকার এটার জন্য বসে আছে। আরেকটি হলো বড় বিষয়, ভারতের সাথে আমাদের যে গঙ্গা চুক্তি হয়েছিল, এই গঙ্গা চুক্তিটা কয়েকদিন পরে এটা এক্সপায়ারি হতে যাচ্ছে। সরকার কতটুকু নতুনভাবে এই চুক্তিটা রিনিউ করে বাংলাদেশের মানুষকে হলো মুক্তি দিতে পারবে সে বিষয়ে আমরা সন্দিহান রয়েছি। সাথে সাথে তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে হলো ভারতের দীর্ঘদিনের একটি হলো এখানে তারা করবে নাকি করবে না, এনা চায়না ঢুকে পড়েছে। ফলত সার্বিক জায়গা থেকে যদি দেখে আমরা 30 লাখ লোক বর্ডারে অপেক্ষা করতেছে। মমতা ইতিমধ্যে বক্তব্য দিয়েছে হলো বড় একটি খুন হয়েছে, সেই বিষয়ে সরকার রেসপন্স এসে নাই, বলেছে যে উনি একটি অনির্বাচিত মানুষ, তার রেসপন্স আমরা নিচ্ছি না। তাহলে নির্বাচিত যিনি ওইখানে চিফ মিনিস্টার সে শুভেন্দু অধিকারী বলেছেন অলরেডি আমরা 5000 পিপলকে বাংলাদেশে পাঠিয়েছি। তাহলে সেই বিষয়ে হলো ফরেন মিনিস্টারের কোনো রেসপন্স নেই এবং সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো রেসপন্স নাই। ওইদিকে হলো আসামের যিনি মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে আমি পুশব্যাক থেকে এক পাও পিছপা হব না এবং বাংলাদেশে উনি পুশব্যাক করবেই। অর্থাৎ ভারত এখানে পুশ ইন করতেছে, আসাম মনে করে যে আমাদের এখান থেকে অনেক লোক আসামে গিয়েছে, ফলত তারা ওই জায়গা থেকে তারা পুশ ব্যাক করার চেষ্টা করতেছে। এবং আমি সীমান্তে গিয়েছি, যেদিন আমি গিয়েছি ওই দিন আগের রাতে মানুষগুলোকে সরিয়ে তারা ইন্ডিয়া নিয়ে গিয়েছে। এখন যে অবস্থায় মানুষগুলো রয়েছে এটা হলো মানুষ পানির মধ্যে রয়েছে। এখন বাংলাদেশের মানুষ দেখে যে সে একটা মুসলমান, মানবতার জীবন যাপন করছে, যদি আমি তাকে নিয়ে আসতে পারি, তো এই ধরনের তারা তাদেরকে সীমান্তে ঠেলে দিয়ে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি করছে, গেরুয়া বঙ্গ বানানোর চেষ্টা করছে। তো বাংলাদেশ যদি এটা ট্যাকেল না দিতে পারে, বাংলাদেশের সভরেনিটি থাকবে নাকি থাকবে না সেটা একটা কনসার্নের বিষয় আছে। সেকেন্ডলি আমি এবং এই বিষয়ে বক্তব্য দিয়েছি, ভারত যদি এই বিষয়ে ইনফোর্সমেন্ট বা ফোর্স করতেই থাকে, দক্ষিণ এশিয়াতে আমাদের সার্কভুক্ত যে রাষ্ট্রগুলো আছে এর বাহিরেও নতুন কোনো রাষ্ট্রের উদ্ভব হবে না, সেই বিষয়ে আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি না। এবং এই বিষয়ে আসলে সালাউদ্দিন ভাই কতটুকু জ্ঞান রাখেন এবং সে বিষয়ে আমি সন্দিহান রয়েছি। এবং সাথে সাথে আমাদের যিনি ফরেন মিনিস্টার রয়েছেন খলিল ভাই, উনি হলো আমেরিকান যে ইন্টারেস্ট আছে ওইটা নিয়ে ব্যস্ত আছেন। ফলত আমাদের সাউথ এশিয়ান যে আমেরিকান ইন্টারেস্ট কোনটা? আমেরিকান ইন্টারেস্ট এখানে আছে বিকজ দ্যাট, কারণ এখানে রোহিঙ্গা ইস্যুতে তো আমেরিকান ইন্টারেস্ট আছে, আমেরিকানের হলো মহেশখালীতে তাদের ইন্টারেস্ট আছে। তো একই সরকারে এত ইন্টারেস্ট পারপাস করা মানে সার্ভ করা হচ্ছে, আপনি বলছেন ইন্ডিয়াও আবার এটা তো একই সরকারের। দেখুন এই সরকারটা যখন এসেছে এখানে অলরেডি অনেকগুলো আমাদের ইন্টারেস্ট জোন ঢুকে পড়েছে। আমরা যদি আমাদের বে অফ বেঙ্গল মেরিটাইম চিন্তা করি, সেখানে অলরেডি আমেরিকা ঢুকে পড়েছে এবং সেখানে মহেশখালী থেকে শুরু করে তারা এই কেন্দ্রিক একটি নতুন, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই ঢুকেছে। এটা নট অনলি অন্তর্বর্তী, ন্যাশনাল সিকিউরিটি বিষয়গুলো আসলে কোনো সরকারের সাথে হয় না, অর্থাৎ বললেন যে দলের সাথে আমলে মানে এই সরকারের আমলে হয়েছে, পুরো আগের সরকারের আমলে হয়েছে। অর্থাৎ যখন একটা পলিসি নেওয়া হয় তখন এটা ডিকেট কেন্দ্রিক আবির্ভূত হয়। তো এই ডিকেটের মধ্যে দলগুলোর কিন্তু উত্থান পতন হয়। তো এটা বাংলাদেশের দুর্ভাগ্য। বাংলাদেশের রাষ্ট্রের জায়গা থেকে যদি ফরেন পলিসি হলো ইন্ডিপেন্ডেন্ট থাকতো তাহলে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে আমরা পড়তাম না। দেখা গেছে যে শেখ হাসিনা দোষটা তো ইন্ডিভিজুয়ালি বিএনপি সরকারকে দেয়া যায় না, অন্তর্বর্তীকালীন সরকার যদি আমি তো ডিরেক্টলি বিএনপি সরকারকে একবারও বলি না যে আমি বিএনপি, আমি ব্যক্তি ধরে কথা বলেছি। তো ওনারা যেহেতু অফিসে আছে, ব্যক্তি বড় নাকি সম্মিলিত সরকার বড়? না, আমি বলতেছি যেই অফিসে যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা যদি এই বিষয়ে অজ্ঞ হয় তখন ক্রাইসিসটা আরো বেশিতে পড়ে যায়। তো এটা ইন্ডিয়া তো প্রায় বিজেপিতে এটা শ্যামাপ্রসাদের, অর্থাৎ আপনি যদি চিন্তা করেন 100 বছর আগে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ওয়ান নেশন নিয়ে এরকম বানাবে, গেরুয়া একটা ভারত বানাবে। তোদের এটা 100 বছর আগের চিন্তা। সেই সময় তো বিএনপিও ছিল না, অথবা 100 বছর আগে আওয়ামী লীগও ছিল কিনা, আচ্ছা ছিল হয়তো মুসলিম লীগ আকারে, কিন্তু তারা তো সিদ্ধান্তটা তখন নিয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তটা যখন এখন বাস্তবায়ন হচ্ছে, এখন যে ব্যক্তিটা আছেন ওনার অফিস কিন্তু এটা হ্যান্ডেল করতেছে, সেই জায়গাটা অফিসটা অনেক ইম্পর্টেন্সের জায়গা আমি বলতেছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাজের রেজাল্ট হিসেবে এখন যেগুলো পাওয়া যাচ্ছে, আমি যদি বাচ্চাদের হামে আক্রান্ত হওয়ার কথাটা বলি, ধরেন ওই সময় টিকা দেয়া হয়নি, কেন দেয়া হয়নি এবং ওই কথাগুলো তখন বলা হয়নি। আমি মনে করি এটা মিডিয়া জগতের একটা ব্যর্থতা যে তারা বিএনপি যে ন্যারেটিভটা দিয়েছে দোষারোপের রাজনীতি, ওই সময় টিকা দেওয়া হয়নি এটাকে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আসল ঘটনাটা কি বলেন? আসল ঘটনা হলো ওইটার সময় আমাদের 2টা ব্যাচ টিকা এসেছিল এবং ওই সময় আরেকটা ইমার্জেন্সি বেসিসে হলো আমাদের একটা টিকার শিপমেন্ট গিয়েছিল, সেই টিকাটা কিন্তু গভর্নমেন্ট পৌঁছাতে সক্ষম হয়েছে। তো টিকা আমাদের পর্যাপ্ত ছিল, যদি কেউ সরকার
ইনভেন্টরি চেক করে সেখানে কিন্তু টিকা যে ছিল সেটা সরকার খুঁজে পাবে। প্রথম হলো আমাদের যারা নার্স অর্থাৎ যারা এই টিকা দান কর্মসূচির সাথে জড়িত তারা হলো ওই সময়ে অর্থাৎ তাদের অনেকেই কিন্তু ফ্রিল্যান্সিং নিয়োগ দেওয়া হয়েছিল এবং সাথে সাথে বড় একটা সেকশন তারা আন্দোলনে জড়িয়ে পড়ে। তো তারা হলো ওই টিকা কার্যক্রমের সাথে তারা ডিরেক্টলি অংশগ্রহণ করে নাই। নার্স দেয় নাই বলে আমার বাচ্চারা টিকা পায় নাই, আপনি কি না, এটা হলো আমাদের রাষ্ট্র হিসাবে আমাদের ব্যর্থতা যে আমরা এই ধরনের একটা রাষ্ট্র তৈরি করছি যেখানে আসলে গভর্নমেন্টের হলো হেলথ মিনিস্টার হলে ফাংশনেবল না। সিস্টেমকে যখন আমরা কথা বলি তখন সিস্টেমের জায়গাতে অবশ্যই পরিবর্তন হতে হবে। এখানে তো নূরজাহানও রেসপন্সিবল, আমরা মনে করি না যে রেসপন্সিবল না। এটা তো সরকারের অবশ্যই ব্যর্থতা যে সরকার কেন তাদেরকে হলো ঘরে নিয়ে হলো যে এই তোমরা আন্দোলনে স্টপ করে কেন তাদেরকে দিয়ে দেওয়া হয় নাই। বাট সরকারের ওই সক্ষমতাটা ছিল না, কারণ এটা হলো রাজনৈতিক সরকার ছিল না যে তাদের পুরা নার্সের যাদের যে আন্দোলনটা, কারণ নার্সরা যে স্যালারি বেজ নিয়ে এসেছে এটা সরকারের দ্বারা পূরণ করা পসিবল ছিল না। এবং ধরেন আপনি রাজনৈতিক সরকার না বলে তাকে আপনি এনাফ ক্যাপেবল মনে করেন না, আবার সেই অরাজনৈতিক সরকারকেই তো মানে আরো লং করে তাদেরকে দ্বারা সংস্কার করা, তাদের দ্বারা বিচার প্রক্রিয়া শেষ করার দাবিও তো উঠেছিল। হ্যাঁ, আপনি দেখেন যে একটা ওই আনকেপেবল সময় সরকারকে আই এম নট দিয়ে। ডিফেন্ডিং দ্য ইন্টারিম গভর্নমেন্ট বাট ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। 194 যে প্রটেস্ট যেটা আমি নিজে ইনভলভমেন্ট ছিলাম, অর্থাৎ আমার 194টা আন্দোলনকে ডিরেক্টলি আমাদের হলো হ্যান্ডেল করতে হয়েছে। আপনি করেছেন, আপনি তো সরকারের অংশ ছিলেন না। এটা যেটা হলো মাঠে এসেছে সেখানে আমাদের মাঠে কাজ করতে হয়েছে। যতটুকু সিকিউরিটি ফোর্সে যতটুকু কাজ ততটুকু সিকিউরিটি ফোর্স সরকার কি করেছিল। করেছে? সরকারের সিকিউরিটি ফোর্স পর্যন্ত কাজ করতে পারে, আপনার সরকার পর্যন্ত, আপনার একটা উপজেলা ইউনো পর্যন্ত যাইতে পারবেন, আপনার মেম্বার চেয়ারম্যান, ওইখানে কি মানুষ বিরাজ করে না? সরকারের কি ওইখানে অ্যাক্সেস আছে? অ্যাক্সেস নেই। সরকারের কিন্তু সর্বজায়গায় অ্যাক্সেস নেই, নাহলে তো পলিটিক্যাল পার্টিগুলোর দরকার হইতো না। আপনি দেখেন যে ওই সময় যতগুলো মুভমেন্ট হয়েছে, এই সরকার আসার পরে কি কোনো মুভমেন্ট হয়েছে? হয় নাই কোনো আন্দোলন। কেন হয় নাই? তো আমার এখন যেটা ফিলিংস বা মনে হচ্ছে যে ওই সময় এই সরকারও তখন অনেক মুভমেন্টের সাথে জড়িত ছিল, যার ফলে তো আওয়ামী লীগও জড়িত ছিল। ঐক্যবদ্ধভাবে আপনি দেখুন বন্দরে সেই সময় কি শ্রমিক দল হলো মশাল মিছিল করে নাই? এবং সেই মশাল মিছিল তো এখন আর হচ্ছে না। তাহলে এটা কেন হচ্ছে না? ইসরাকের যেই লোকগুলা ছিল যে ঢাকা শহরে পরিবর্তন করার জন্য রোড ব্লক করে সব কিছু করেছে, কই এখন তো হচ্ছে না তারা। ওই গভর্নমেন্টে তো এতটুকু স্কোপ দেওয়া উচিত ছিল যে সংস্কার প্রক্রিয়াটা শেষ করবে এবং এই গভর্নমেন্ট একটা ইলেকশন দিয়ে যাবে। এই গভর্নমেন্টের বারবার আঙুল তোলা হয়েছে, এই গভর্নমেন্ট ইলেকশন দিবে না, কিন্তু সেই গভর্নমেন্টটা তো নির্দিষ্ট টাইমে ডিউ টাইম ইলেকশন দিয়েছে। তাহলে সেই গভর্নমেন্টকে যখন অভিযোগটা করা হলো, সেই একই সাথে অভিযোগটা আসে যে সংস্কারটা বাস্তবায়ন হবে, কই সংস্কার তো বাস্তবায়ন হলো না। সে একই সাথে কথা হলো সে বিচারটা হবে, কই বিচার তো হইলো না। গুমের কি বিচার হয়েছে? তো এগুলো তো মানুষটা এত বোকা না যে মানুষগুলো আপনি সবকিছুর সমাধান আসুক, সেটাই আমরা চাই। সমাধান আসবে না, সংস্কার না হলে সমাধান আসবে না। এবং বিএনপি অলরেডি হলো সরকার চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছে। কিভাবে? তারা ফাংশনিং করতে পারতেছে না। প্রথমে হলো মানুষের কতগুলো দৈনন্দিন জীবন আছে, অর্থাৎ আপনার বেঁচে থাকতে যে 5টা যে চাহিদা রয়েছে সেগুলোর একটাও সরকার ট্যাকল দিতে পারে নাই। দ্বিতীয় বিষয় হলো সরকার কিন্তু এনার্জি যেটা ক্রাইসিস রয়েছে সেটা হ্যান্ডেল করতে পারে নাই। যে সরকার র্যাবকে অ্যাকোয়ার করে নিজস্ব একটা বাহিনীতে এখন রূপান্তর করার প্রচেষ্টা চালাচ্ছে এবং আর্মি ব্যারাকে ফিরে গিয়েছে, আমরা আর্মিকে ধন্যবাদ জানাচ্ছি। একটা জিনিস বলেন, আপনারা কি স্বাধীনভাবে রাজনীতি করতে পারছেন কিনা? না, স্বাধীনভাবে আমরা রাজনীতি করতে কোন পারছি না। জায়গায় বাধা পাচ্ছেন? কারণ দেখেন যে সরকার হলো আমার যেখানে আমি একটা মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমি একটা প্রোগ্রাম করব, সেই সাংবিধানিক অধিকার তো সরকার আমার কেড়ে নিচ্ছে। আমি যেখানে যাচ্ছি করতে পারেন না, আমাকে যে হকি স্টিক নিয়ে রেডি থাকে, আমি কিভাবে প্রোগ্রাম করব? আমার 5টা প্রোগ্রামের মধ্যে আমি এখন 2টা প্রোগ্রাম নিতে হচ্ছে, একটা প্রোগ্রাম নিতে হচ্ছে। সরকার কোনো ভালো কাজ করছে কিনা 3-4 মাসে? সরকারের কিছু ভালো ছিল, যেমন সরকার হলো পার্লামেন্ট একটু সহনীয় ছিল। সরকারের এটা আরেকটা হলো যে কার্ড যে সিস্টেমটা, এটা হলো গুড সিস্টেম, বাট সরকার বড় একটা মস্ত ভুল করেছে। কার্ড সিস্টেমটা বেসিক্যালি হলো ওয়েলফেয়ার যে স্টেটগুলো আছে সেই দেশের সিস্টেম, অর্থাৎ আপনি যাকে কার্ড দিচ্ছেন সেটা হলো ওয়েলফেয়ার স্টেট হলো পরিমাপ মতো হলো সম্পদ থাকে, যেটা হলো আপনি ডিস্ট্রিবিউশন যাবেন। এখন সরকারের হলো রিসোর্স নাই, আপনার কার্ডের টাকা কই থেকে নিতেছেন? এডিপি উন্নয়ন থেকে নিতেছেন, অর্থাৎ এডিপি হলো আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট যখন না হয় তখন তো রাষ্ট্রের উন্নয়ন হয়, অর্থাৎ সরকার এডিপি থেকে 18,000 কোটি টাকা নিতেছে হলো কার্ডের মধ্যে। 1 নম্বর। 2 নম্বর হলো সোশ্যাল সেফটি নেটসগুলো হলো একটা জায়গায় লিমিটেড করে দিচ্ছে। 3 নম্বর হলো এটা আপনি দলীয় গুন্ডা পান্ডারদের মাধ্যমে হলো দিতেছেন একটা নির্দিষ্ট শ্রেণীকে। এটা হলো মানে বাস্তবতা। আপনি যখন মাঠে যাবেন, ইফ ইউ আর নট যে আপনি মাঠে পাচ্ছেন না, তাহলে আমাকে এঙ্গেজ করে আনা, আই উইল শো ইউ।
Okay. সেকেন্ড নাসির বিষয় ভাই, সরকারের কিছু কিছু বিষয় ভালো আছে, আমি তো মোটা দাগে সরকারের সবকিছু খারাপ বলতেছি না। সরকার একটা টার্মোয়েল সিচুয়েশনের দায়িত্ব নিয়েছে এবং সরকার যেটা সাহস করে নিয়েছে। আপনার সরকার অর্থনৈতিক যে ইকোনমিক ক্রাইসিস আছে কতটুকু ট্যাকল দিয়েছে? একটা ঋণ খেলাপি হলো গভর্নর আচ্ছা বানিয়ে ভালো ট্যাকল বলতে দিবে? বলছিলাম, এখন আপনি ওখানে ঠিক আছে, আপনি তো অবশ্যই আপনার আমি কথাই সরকারের ফ্যাক্টগুলো ধরিয়ে দিচ্ছি যে আই এম নট দ্য অপোনেন্ট অফ গভর্নমেন্ট, বাট গভর্নমেন্টের যদি এই কথাগুলো না বলবেন। আপনি হয়, তো অফকোর্স অপোনেন্ট, আপনি বিরোধী দল না। না আমি অপোনেন্ট না, অর্থাৎ আমরা পলিসি বেসড কথা হবে, আমি সরকারকে হেল্প করতে চাই। তো নাসির ভাই, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বাংলাদেশের রাজনীতির অদূর ভবিষ্যৎ কেমন দেখতে পান? অদূর ভবিষ্যৎ খুবই বাজে দেখতে পাচ্ছি, বা আমাদের খুবই আসনীয় সংকট। আমাদের তিনটা জিনিস, একটা রাষ্ট্রের তিনটা জায়গা থাকে, অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনীতি। অর্থনীতি, আমাদের সংস্কৃতি অলরেডি আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ভারত ইনফোর্স করে আমাদের নষ্ট করে দিয়েছে, আমরাও এটা কোলাবোরেটর হয়েছি, আমরা নিজেরাও সেই জায়গায় ডিফেন্ড করতে পারি না নিজেদেরকে, এটা শেষ, আমাদের সংস্কৃতি বলতে কিছু নাই। 2 নম্বর বিষয় হলো আমাদের অর্থনীতি টোটালি কলাপস করেছে, এবং সেই জায়গা থেকে কতটুকু কীভাবে এই সরকার নয় পুরো স্টেটে ঘুরে দাঁড়াতে পারবে, এটা আমরা সন্দিহানে রয়েছি। তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে রাজনীতিতে সামনে হলো ভয়ঙ্কর একটা পরিস্থিতি আসতেছে, আওয়ামী লীগ আসবে আসবে না, এবং সেখানে সরকারি দল কে হবে, বিরোধী দল কে হবে, সন্ত্রাসী রাজত্ব থাকবে নাকি থাকবে না। সো আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি সেটাও নষ্ট করে দেওয়া হয়েছে, ফলত স্টেটের দেওয়া হয়েছে অলরেডি হয়েছে। আপনার না হলে তো এই পর্যন্ত 1400 লোকরে আপনার মেরে ফেলে না রাস্তায়। অনেক হতাশার কথা শুনে শেষ করতে হচ্ছে আজকে। না হতাশ না, অনেক আশা আছে, বিকজ দ্যাট আমাদের যারা ইয়াং জেনারেশন আছে এটা হলো বাংলাদেশকে ঠিক করবে। তবে এরা যখন দাঁড়াবে, এই যে ওল্ড গার্ডস, এই ধরনের বিএনপি অথবা এই ধরনের যারা এই দলগুলো আছে, এগুলো থাকবে না মনে হয় আমার। এটা হলো তাদের কারণে থাকবে না, তারা যদি ইয়াং জেনারেশনকে যদি একেবারে কিন্তু মানে সাইড করে দেন না, বিকজ অভিজ্ঞতা এবং দেশকে ভালোবাসার দিকে অভিজ্ঞতা বলতে আমরা এগুলো দেখেছি, চেক করা হয়েছে। অভিজ্ঞতা হলো চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, এগুলো করা অভিজ্ঞতা, ভালো কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। দর্শক, এরকম নানা কথা নিশ্চয়ই থাকবে, পক্ষের কথা বিপক্ষের কথা, সামগ্রিকভাবে থাকবে দেশের কথা, এবং আপনাদেরকে সেই কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি স্ট্রেট কাটের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে। ধন্যবাদ।